স্যার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। পেপটিক আলসার ডিজিজ একটু কঠিন নাম, একটু জানতে চাইবো যে আসলে এই ডিজিজ বা এই নামটি দিয়ে কি বোঝানো হয়? পেপটিক আলসার ডিজিজকে আপনি যদি ভাগ করেন তাহলে দেখবেন যে পেপটিক আলসার এবং ডিজিজ তিনটা জায়গা আছে আর কি। তো পেপটিক মানে আসলে বোঝা হয় যে আমাদেরকে যে খাদ্যগুলো জমা হয় এক জায়গাতে, এটাকে আমরা স্টোমাক বলি। তার একটা পার্টিকুলার কাজ আছে যে এখান থেকে অ্যাসিড সিক্রেশন হয়। আবার সেই অ্যাসিড সিক্রেশন যেগুলো হয় সেগুলো যাতে চারিদিকে না ছড়িয়ে যায় তার জন্য কিছু ব্যবস্থা আমাদের শরীরে আছে আর কি। তো সবসময় এটা একটা ব্যালেন্সের মধ্যে থাকে যে কতটুকু অ্যাসিড সিক্রেশন হবে এবং অ্যাসিডগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য কি থাকবে। এই ব্যালেন্সটা যদি কোনো কারণে আপনার অ্যাসিডের দিকে বেশি চলে যায় এবং প্রত্যেকটি ক্ষমতা যদি কমে আসে তাহলে কিন্তু পেপটিক আলসার ডিজিজ হতে পারে। আর আলসার মানে সহজ বাংলা হচ্ছে ঘা হওয়া আর কি। মানে আপনি যদি কোনো জায়গায় যে কোনো সারফেসে আমাদের শরীর হোক অথবা যে কোনো জায়গায় হোক অনেক মাত্রায় অ্যাসিড দিয়ে দেন, তাহলে এই যে সারফেসটা বলেন অথবা যে অংশটা বলেন সেটা কিন্তু তার জায়গায় থাকবে না, এটা উঠে আসবে। এবং উঠে আসার পরে এটা ঘা হয়ে যাবে জায়গাতে। পরবর্তী সময় অনেক পদ্ধতিতে এই ঘাটা শুকাতে পারে। আবার এই ঘাটা যদি দীর্ঘ সময় আপনি অ্যাসিড দিয়ে দেন অথবা তার প্রোটেকশন ক্ষমতা না থাকতে পারে, আলসার চলতে থাকবে। সহজ ভাষায় আমরা যদি বলি যে পেপটিক আলসার ডিজিজ মানে হচ্ছে আমাদের যে খাদ্য ভাণ্ডারটা আছে স্টোমাক, তার ভিতর ঘা, সেটা সহজভাবে বোঝানো যায়। তবে এক্ষেত্রে শুধুমাত্র আমাদের খাদ্য ভাণ্ডার না, এখানে ক্ষুদ্রান্ত বলে একটা অংশ আছে, সেখানেও কিন্তু পেপটিক আলসার ডিজিজ হতে পারে। সেটির সাথে এটি সংযুক্ত থাকে। আর গ্যাস্ট্রিক আলসার বলে একটা শব্দ কিন্তু আমরা প্রায় শুনে থাকি এবং আমাদের রোগীদেরও নিজেরাই অনেকটা বুঝে ফেলেন তারা এবং এইটা ইউজ করেন যে গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। তো সেটি আসলে এটির সাথে কতখানি সম্পৃক্ত? আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশের মানুষরা খুব পরিচিত কয়েকটা শব্দ বলেন আর কি। একটা হলো গ্যাস্ট্রিক হয়ে গেছে অথবা গ্যাস হয়ে গেছে। আসলে এই দুইটা শব্দ দিয়ে কোনোটাই কিন্তু গ্যাস্ট্রিক আলসার বোঝানো হয় না। গ্যাস মানে বাঙালি যেটা বোঝানোর চেষ্টা করে যে তার যেসব খাদ্যগুলো খাওয়া আছে সেটা যদি সঠিকভাবে সে হজম হতে না হয় তাহলে তো অতিমাত্রায় তার কত গ্যাস হতে পারে। সেটা যে কোনো খাদ্য হতে পারে অথবা খাদ্যের উপাদান বলেন, নিয়ম পদ্ধতি বলেন, এগুলোর মাধ্যমে হতে পারে। ঝাল পড়া অথবা ভাজা পড়া এর মাধ্যমে হতে পারে। আর গ্যাস্ট্রিক বলতে মানুষজন সাধারণত এই গ্যাসের সঙ্গে যদি তার খুব ডিসকমফোর্ট অথবা পেটে ব্যথা, এখন অনেক ইম্পর্টেন্ট কারণ আছে যেগুলো গ্যাস্ট্রিক আলসার ছাড়াও কিন্তু এগুলো হতে পারে। একটা বড় অংশ বলা হয় যে আমাদের মেডিকেল টার্মে নন আলসার ডিসপেপসিয়া। এটা আসলে গ্যাস্ট্রিক আলসার নয়, কিন্তু এটাতেও কিন্তু মানুষের ডিসকমফোর্ট হয়। আর গ্যাস্ট্রিক আলসার কিন্তু একটি সহজ রোগ না, এটা বর্তমানে এটাকে এক ধরনের ব্যাকটেরিয়া জনিত কারণ বলে চিন্তা করা হয়। কিভাবে হচ্ছে এই রোগটির কারণ কি? আচ্ছা, হেলিকোব্যাক্টার পাইলোরি নামে একটা ব্যাকটেরিয়া আছে, আপনারা অনেকে হয়তো জানেন। এবং এই হেলিকোব্যাক্টার পাইলোরি কিন্তু আমাদের স্টোমাকে অথবা এখানে থাকে না, সে থাকে কিন্তু আমাদের ক্ষুদ্রান্তে। কিন্তু যদি কোনো এমন কন্ডিশন তৈরি হয় যেখানে অ্যাসিডটার মাত্রা বেড়ে গেছে এবং প্রোটেকশন ক্ষমতা কমে গেছে, তখন কিন্তু এই এনভায়রনমেন্টে ব্যাকটেরিয়াটা চলে আসতে পারে। এবং সে কিন্তু এই প্রসেস অফ আলসার যেটা বলি অথবা ঘা, এটাকে তখন সে আস্তে আস্তে বাড়িয়ে দিতে পারে। তো এই জন্য এটা গত অনেক দিনের গবেষণার পরবর্তী সময় জানা গেছে এই ব্যাকটেরিয়া দায়ী। এই জন্য বর্তমানে গ্যাস্ট্রিক আলসারের চিকিৎসা শুধু যে আমরা আমাদের যেসব ওষুধগুলো আগে দীর্ঘদিন থেকে ব্যবহার হতো এগুলোর বাইরেও অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করে থাকি এখন এই গ্যাস্ট্রিক আলসার চিকিৎসার জন্য। আচ্ছা, তো এই গ্যাস্ট্রিক আলসার হওয়ার যে পূর্বপর আমি পিছনের ইতিহাসটা একটু জানতে চাই যে কি ভাবে বা আসলে লাইফ লিডিং কি এর ক্ষেত্রে কোনো অংশে ভূমিকা পালন করতে পারে কিনা বা খাদ্যাভ্যাস এর সাথে কি আসলে সংযুক্ত আছে কিনা? হ্যাঁ, এগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো এগুলোর জন্য দায়ী থাকতে পারে। যেমন ধরেন আমাদের মধ্যে কিছু মানুষের প্রবণতা আছে যে বিভিন্ন ধরনের খাদ্য খেলে কি গ্যাস্ট্রিক আলসার হয় কিনা, অথবা শুধুমাত্র ঝাল খেলে হয় কিনা। শুধুমাত্র ঝাল খেলেই যে গ্যাস্ট্রিক আলসার হবে এমন কিন্তু কোনো প্রমাণ নেই। কিন্তু এটা দেখা গেছে যে যারা অনেক বেশি টিন ফুড খায় অথবা যেসব খাওয়ার রিজার্ভারের জন্য যেসব নাইট্রোসামাইন কত একটা প্রোডাক্ট আছে এটা যদি ব্যবহার করে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে আলসারেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আবার যেমন ধরেন কিছু শরীরের কন্ডিশন আছে, যেমন ধরেন আমাদের ক্যালসিয়াম এর মাত্রা যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে কিন্তু আপনার গ্যাস্ট্রিক আলসার অথবা পেপটিক আলসার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, কোনো বিশেষ বয়স কি এক্ষেত্রে ফ্যাক্টর হিসেবে কাজ করে? বয়সের সাধারণত আপনার আমরা যেটা বলি যে গ্যাস্ট্রিক আলসার যাদের হয় দীর্ঘমেয়াদী একটা কন্ডিশন থেকে এটা হতে থাকে, এই জন্য পূর্ণবয়স্ক লোক অথবা তাদের পরে সেটা বেশি হয়। আমাদের এখানে অনেক সময় বাচ্চার মারা অথবা খুব কনসার্ন থাকে যে ওদের আলসারেশন হয়ে গেছে কিনা। আসলে অল্প বয়সে গ্যাস্ট্রিক আলসারের সম্ভাবনা খুব কম। আর বয়স্ক লোকদের ক্ষেত্রে যদি গ্যাস্ট্রিক আলসার হয় তাহলে আমরা একটু চিন্তিত হয়ে পড়ি, এই জন্য যে গ্যাস্ট্রিক আলসার কিন্তু এক ধরনের
প্রি ক্যান্সারাস কন্ডিশন, অর্থাৎ এটা পরবর্তী সময় যদি চলতে থাকে এরকম ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, আরেকটা পেপটিক আলসার আছে, এটাকে বলে ডিউডেনাল আলসার, সেটা কিন্তু আপনার এই ধরনের ক্যান্সার কন্ডিশন যায় না, এবং সাধারণত তরুণ বয়সে এটা বেশি হয়ে থাকে। লক্ষণগুলো কিভাবে প্রকাশ পায়? আপনি গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাল আলসার যেটাই হোক, লক্ষণগুলো নিশ্চয়ই কিছুটা হলেও ভিন্নতা রয়েছে, কিভাবে প্রকাশ পাচ্ছে সেটা? ঠিকই বলেছেন। ডিউডেনাল আলসারের যেসব রোগীগুলো আসে তাদের ক্ষেত্রে যেটা হয় আমরা বলি যে হাঙ্গার পেন, মানে যখন তার খিদে লাগবে তখন তার পেটে ক্ষুদ্রান্তে যে আলসারটা, ক্ষুদ্রান্তে যেটা আলসার, সেখানে তার তখন কিন্তু পেটে ব্যথা হবে, এবং ব্যথাটা এমনও হতে পারে যে সে একদম সরাসরি আঙ্গুল দিয়ে দেখা দিতে পারে যে আমার এই জায়গাটায় ব্যথা হচ্ছে। ডিউডেনাল আলসার সাধারণত এইভাবে হয়, এবং যখনই তার খিদে লাগবে অনেক বেশি তখনই ব্যথাটা বেশি হয়, এই জন্য সে খাওয়ার চেষ্টা করবে বেশি। এবং এটা ছাড়াও অনেক সময় অ্যান্টাসিড নামে কিছু সিরাপ আছে, কিছু ট্যাবলেট আছে, আপনি দেখবেন রেনিটিডিন নামে, ওমেপ্রাজল, এই ধরনের ওষুধগুলো খেলে কিন্তু এটার যেসব লক্ষণগুলো এটা কমে যায়। তো এইভাবেও কিন্তু আমরা ডিউডেনাল আলসার ডিজিজগুলোকে ডায়াগনোসিস করা যায়। আর গ্যাস্ট্রিক আলসার কিন্তু ঠিক ভিন্ন। এই ক্ষেত্রে আপনার যেটা হলো খাদ্য যত বেশি এখানে আসবে তত বেশি সারফেসে আপনার ঘায়ের মধ্যে জমা পড়বে, সুতরাং তত বেশি ব্যথা হবে। সুতরাং ব্যথাটা বেশি হবে যখন কোনো রোগী খাওয়া দাওয়া করবে। এবং ইন্টারেস্টিং হচ্ছে এই জন্য যে গ্যাস্ট্রিক আলসার রোগীরা কিন্তু বেশি খায় না, এই জন্য, কারণ সে খেলেই তার ব্যথা হচ্ছে। আচ্ছা, এবং ডিউডেনাল আলসার বলি অথবা গ্যাস্ট্রিক আলসার বলি, দুইটাই দীর্ঘদিনের পদ্ধতি, এটা কোনোটাই 5 দিন 7 দিনের রোগ না। তবে এই ক্ষেত্রে যেটা হলো যে কারো হয়তো আগে ঘা ছিল না, কিন্তু আমাদের গায়ে ব্যথার জন্য, মাথা ব্যথার জন্য অথবা গিরায় গিরায় বিভিন্ন ব্যথার জন্য ওষুধ খাচ্ছে, ব্যথার ওষুধ। আমাদের এখানে স্টেরয়েড বলে কিছু ওষুধ আছে, এইসব ওষুধগুলো যারা নেয় তাদের কিন্তু আবার আপনার ঝুঁকির মধ্যে পড়ে যাবে, তাদের আলসার হয়ে যাবে। এবং অল্প ব্যথাতেই যারা আর কি ব্যথার ওষুধগুলো বেশি খাচ্ছে, যে যত্রতত্র ব্যবহারে ব্যথার ওষুধের, সেটির কারণেও এটি হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেটার কারণে হওয়ার সম্ভাবনা আরো অনেক বেশি। এইজন্য আমাদের অনেকগুলো রোগী হয়তো দেখা গেল এত বেশি মাত্রায় আলসার ছিল না, কিন্তু এইসব ওষুধগুলো যেগুলো আপনি বলেছেন এগুলো খাওয়ার কারণে তাদের আলসারেশন হয়ে যাচ্ছে। প্রতিরোধের উপায়গুলো যদি বলতেন, কারণ আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, সো আমরা চাই না যে পর্যন্ত রোগীরা আসুক, তার আগেই প্রতিরোধের জন্য কি করণীয়? এক্স্যাক্টলি, আমি যেটা বলবো যে আমাদের আসলে মানুষের কিছু সহজাত অভ্যাস আছে, মানে সুষম খাদ্যর জন্য যেগুলো নেওয়া হয়, আপনি দেখবেন যে সুষম খাদ্য সঠিকভাবে নেয় তার কিন্তু এই ধরনের আলসারেশন হওয়ার কোনো সুযোগ নেই। আপনি সেটা ডিম, দুধ, মাছ, মাংস বলেন, মানে আসলে একদম ছোটবেলা থেকেই প্রথম থেকেই অভ্যাসটা করে ফেলা ভালো, তাহলে আর এটির ঝুঁকিতেই যাই না আমরা। এক্স্যাক্টলি, সঠিক খাদ্যাভ্যাস। আরেকটা হচ্ছে যে আমি যেটা বলবো যে আমাদের খাদ্যাভ্যাসের ভিতরে অনেক ইরেগুলারিটি থাকে, মানে যেমন ধরেন এখনকার সময়ে একটা টেন্ডেন্সি আছে যে সকালবেলা কেউ নাস্তা করছে না, রাত্রেবেলা খাচ্ছে, তো দুপুর 12টা থেকে 2টা, তারপরে অনেক একটা লম্বা গ্যাপ থাকে, কিন্তু আমার স্টোমাকের অ্যাসিড কিন্তু বসে থাকবে না, ও কিন্তু খাদ্য আপনি গ্রহণ করেন না করেন সে আসবেই। সুতরাং তাদের ক্ষেত্রে আপনার এই পেপটিক আলসার ডিজিজ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আরেকটা হচ্ছে আমাদের এখন জীবন তো খুব বেশি কর্মস্পৃহা হয়ে গেছে, বুঝছেন না, পৃথিবীর প্রতিটা মানুষই অনেক কাজ করে, ইভেন এই স্টুডিওতে প্রতিটা মানুষ অনেক কাজ করছে। তো আমরা বলি যে অতিমাত্রায় স্ট্রেস, যে অনেক বেশি স্ট্রেস কেউ নেয় তাহলে স্ট্রেস আলসারেশন বলে একটা কিন্তু কন্ডিশন আছে, অনেক বেশি মাত্রায় অ্যাসিড চলে আসবে, তাদের কিন্তু আপনার পেটে ঘা হতে পারে। তাহলে স্ট্রেস কমাতে হবে, খাদ্যাভ্যাস সঠিকভাবে আনতে হবে, রেগুলেটেড লাইফ লিড করতে হবে। মানে সুস্থ শারীরিক জীবনের সাথে সাথে মানসিক দিকটাও আমাদের ভাবতে হবে, অবশ্যই, যে আমাদের মনটাও যাতে প্রফুল্ল থাকে। এক্স্যাক্টলি। আচ্ছা, কারণ আপনি যেটা বলেছেন এটা সঠিক এই জন্য যে আপনি ধরেন কোনো খাদ্য আপনি গ্রহণ করছেন না কিন্তু আপনার সামনে রয়ে গেছে, তখন কিন্তু মানসিকভাবেও আমাদের শরীর থেকে কিন্তু অ্যাসিড সিক্রেশন হবে। যদি আপনি চিন্তা করেন যে কি খাদ্য আপনি খাবেন, অথবা চিন্তা করলেও কিন্তু অ্যাসিড সিক্রেশন হবে। তো এগুলো অনেকগুলো বিষয় আছে যেগুলোর কারণে। আর আমাদের এখানে যে বাংলাদেশের হেলিকপ্টার পাইলটের কথা বললাম, প্রায় ধরেন 90% মানুষ আছে যাদের ক্ষেত্রে এটা আপনার থাকতে পারে আমাদের শরীরে। তাহলে শুধুমাত্র সেটাই যে পেপটিক আলসারের জন্য দায়ী তা কিন্তু নয়, তাহলে তো বাংলাদেশের 90% রোগী পেপটিক আলসার হয়ে যেত। তাহলে এইসব ফ্যাক্টরগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, যেগুলোর উপর দিয়ে যদি আমাদের এই ব্যাকটেরিয়া কাজ করে যায় তখন কিন্তু আলসারেশন হয়ে যাবে। এই ফ্যাক্টরগুলোকে আসলে আমাদের মাথায় রেখে সেভাবে করতে হবে। কমপ্লিকেশন কি হতে পারে যদি অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে? একটা হচ্ছে ডিউডেনাল আলসারের ক্ষেত্রে যেটা হয় যে আলসারেশন অনেক সময় আমাদের এখানে ইতিমধ্যে একবার বলেছেন যে ক্যান্সারের একটা যেটা হলো গ্যাস্ট্রিক আলসার, স্টোমাকে যেটা হয় এটা আপনার ক্যান্সার হতে পারে। এটা ছাড়া ডিউডেনামে যে আলসার থাকে সেটা অনেক সময় এমন হতে পারে যে ঘাটা এত বেশি ডিপ হয়ে গেছে যে পুরো ওয়ালটা পারফোরেট করে ফেলতে পারে,
আচ্ছা, একদম পারফোরেশন হয়ে যেতে পারে, সেটা একটা সিরিয়াস ধরনের কমপ্লিকেশন, ছিদ্র হয়ে যেতে পারে, ছিদ্র হয়ে যেতে পারে, একদম নালী ছিদ্র হয়ে গেছে। আরেকটা হতে পারে যে সাধারণত আলসারের পিছন দিক থেকে অনেক রক্তনালী যায়, সেই রক্তনালীগুলোর এখানে যদি আপনার ছিঁড়ে ফেলে তাহলে কিন্তু অনেক রক্ত বমি হতে পারে, অথবা পায়খানার সঙ্গে কালো কালো রক্ত যেতে পারে। তো এটাও কিন্তু একটা সিরিয়াস কমপ্লিকেশন, বিশেষ করে রক্তপাত হয়ে যাওয়া। সাধারণত এই দুইটা কমপ্লিকেশন ডিউডেনাল আলসারে অনেক বেশি হয়। আর গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে যেটা বললাম যে আপনার একটা ক্যান্সার হওয়ার একটা ঝুঁকি থাকে, এইজন্য আমরা চাই না যে এত দূর পর্যন্ত গড়াক, তার আগেই প্রতিরোধের বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, এবং চিকিৎসার জন্য আপনারা তো রয়েছেনই, যাতে চিকিৎসাটা সঠিক সময়ে নিয়ে ফেলে আমাদের যারা এই সমস্যাতে আছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারলাম। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম পেপটিক আলসার ডিজিজ, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বেশ কিছু পরামর্শ আমরা জানতে পারলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। আশা করছি এই প্রতিটি পরামর্শ আপনাদের কাজে আসবে।